নমস্কার, গল্পকথক রীতি চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আজকে শুনবেন আপনারা শ্রী আশুতোষ মুখোপাধ্যায়ের লেখা মহুয়া কথা। শুরু করছি আজকের গল্প। টেলিফোনে আগেই খবরটা পেয়েছিল অমরেশ। কাজের ফাঁকে ফাঁকে অন্যমনস্ক হয়ে পড়ছিল। রমাপতির পরে স্ত্রী নিরুপমাও ফোন করেছে, জানিয়েছে ডাক্তার চলে যাবার পরে সে নিজের ঘরে চলে এসেছে। নিজের ঘরে মানে নিচের তলায়। বলেছে, হাজার হোক ভাসুর মানুষ, তার সামনে এই ধরনের রোগী আঁকলে বসে থাকি কি করে বলো তো? অস্বস্তি লাগে বাপু, যাই বলো। কারখানায় বসে অমরেশ মাল চালান পাঠাচ্ছিল আর ভাবছিল, পার্টির অর্ডার এবং অভিযোগাদি দেখছিল আর ভাবছিল। বেলা 3টে নাগাদ রমাপতি কারখানায় এলো। নীরব জিজ্ঞাসায় মুখ তুলল অমরেশ। অল্প একটু হেসে রমাপতি নিজের টেবিলে গিয়ে বসল। অমরেশ খানিক অপেক্ষা করে বলল, আজ আবার আসতে গেলি কেন? এলাম, ভালো আছে তো এখন? রমাপতি টেবিলের কাগজপত্র হাতের কাছে টেনে নিয়ে বলল। মানুষটার পায়ের নখ থেকে মাথার চুল পর্যন্ত জানা আছে অমরেশের। খুঁচিয়ে না বার করলে ওইটুকু হাসি আর ওই জবাবটুকুই শেষ। উঠে কারখানার ভিতরে একবার টহল দিয়ে এলো অমরেশ। রমাপতির এতক্ষণে হিসাবপত্রের মধ্যে ডুবে যাবার কথা, কিন্তু ব্যতিক্রম দেখা গেল। ঠিক যেন মন দিতে পারছে না। ফাইল যেমন পড়েছিল তেমনই পড়ে আছে। কেমন যেন উসখুস করছে। কিছু একটা বলবে বলবে করছে, কিন্তু বলতে পারছে না। অমরেশ ব্যতিক্রমটা লক্ষ্য করছিল। রমাপতি বলেই ফেলল শেষে, তোর সঙ্গে একটু আলোচনা করব ভাবছিলাম। সঙ্গে সঙ্গে উঠে এসে অমরেশ ওর টেবিলের সামনে চেয়ার টেনে বসল। না মানে ওর চিকিৎসার কথা বলছিলাম। অন্য চিকিৎসা কিছু করলে হতো না? এই ধর এই মন্টনের চিকিৎসা অনেক রকমই তো আজকাল হচ্ছে। অমরেশের নীরবতা এবারে একটু তীক্ষ্ণ মনে হলো রমাপতির। তাড়াতাড়ি সামলে নিতে গেল। না না, মানে আমি সেই সব কিছু বলছি না। হয়তোবা ভিতরে ভিতরে একটা কিছু জট পাকিয়ে আছে, যা সুতপা নিজেই জানে না। একটা বইয়ে পড়েছিলাম এই রকম অনেক কারণেই হয় নাকি। অমরেশ চেয়েই ছিল। মাথা নেড়ে এবারে সায় দিল। শুধু ব্যবসায় নয়, সব কিছুতে রমাপতির ভারী একটা স্বচ্ছ দৃষ্টি দেখে আসছে। ওর থেকে অমরেশ অনেক শিখেওছে। চিকিৎসা পরিবর্তনের কথাটা সম্প্রতি তার মনেও এসেছিল। বলবে বলবে করেও বলা হয়নি। রমাপতি নিজেই বলল। অমরেশ খুশিই হল। সুতপা মানে সুতপা বৌদিকে সে ভালোবাসে বললেও অত্যুক্তি হবে না। তার প্রাক বিবাহ জীবনের জটিলতা যদি কিছু বেরিয়েই পড়ে, ভাবনার কিছু নেই। রমাপতি নীলকণ্ঠ। রমাপতির বয়স সম্প্রতি 38 পেরিয়েছে। মোটামুটি ভাবে ম্যাট্রিক পাশ করে অদৃষ্ট বিপর্যয়ে একদিন তাকে দোকানে দোকানে তেল, সাবান, স্নো পাউডার ক্যানভাস করতে হয়েছে। খুব ছোট দুটি ভাই ছিল আর মা ছিল। মা এখন আর নেই। ভাইয়েরা লেখাপড়া শিখে বাইরে চাকরি করে। সম্প্রতি আসতেও একটা সাবান কারখানার 10 আনার মালিক রমাপতি। বাড়ি করেছে, গাড়িও করতে পারে, করেনি। 500 টাকার মূলধন নিয়ে ব্যবসা শুরু করার সময় বিএ পাশ বিস্তুত ভাই অমরেশ 60 টাকা মাইনের পাকা চাকরি ছেড়ে এই রমাপতির সঙ্গেই যোগ দিয়েছিল। কারখানার বাকি 6 আনার মালিক সে। বয়সে মাস 2 ছোট রমাপতির থেকে। আত্মীয়তার বাঁধন যতটুকু, তার থেকে অনেক বেশি ওদের ভিতরের বাঁধন। অথচ মানুষ দুজনে সম্পূর্ণ ভিন্ন প্রকৃতির, একেবারে ভিন্ন ধাতুতে গড়া। আর্থিক নিরাপত্তার সঙ্গে সঙ্গে অমরেশ বিয়ে করেছে। ছুটির দিনে বা অবকাশ সময়ে সে যখন নিরুপমাকে নিয়ে থিয়েটার বায়োস্কোপে যেত বা হইচই করে বেড়াতে বেরোতো,
রমাপতি যেত দক্ষিণেশ্বরে বা তেমনই নিরিবিলি আর কোথাও। অমরেশ যখন স্ত্রীর সঙ্গে বসে গল্প করে, রমাপতি তখন বই পড়ে। পড়াশোনা হয়নি বলে মনে মনে একটু দুর্বলতা ছিল রমাপতির। তাছাড়া একটা শূন্যতার চাপও উপলব্ধি করত থেকে থেকে। অন্ন বস্ত্রের থেকেও গভীর যে প্রয়োজন, মানুষ তাকে খোঁজে নানাভাবে, নানা পথে। রমাপতি খুঁজল বইয়ের মধ্যে, গল্প উপন্যাস নয়, যে বই শুধু নিজেকে প্রবল করে পরিপূর্ণ করে পাবার ইঙ্গিত দেয়, যে বই বলে আপনাকে পাবার জন্য বেরিয়ে পড়ো, আপনাকে না পেলে আপনার চেয়েও যিনি বড় আপন তাকে পাবে কেমন করে। রমাপতি যখন সে বৃহৎ আপনাকে পাবার চেষ্টায় নিজেকে অনেকটাই বদলে ফেলেছে, অমরেশের ঘরে ততদিনে 3টি আগন্তুকের আবির্ভাব ঘটেছে। কিন্তু তা সত্ত্বেও ভিতরকার বাঁধন ওদের এতটুকু চির খায়নি, বরং আরও বেড়েছে। বিপরীতধর্মী চুম্বকের মতোই ওদের আকর্ষণ। অমরেশ মাঝে মাঝেই রমাপতির বিয়ের প্রসঙ্গ তুলত। রমাপতি প্রথম প্রথম একেবারেই কান দেয়নি, কিন্তু শূন্যতার চাপটা যেন একেবারে যাচ্ছে না। ওদিকে যত দিন যায় অমরেশের মনে হয় লোকটা যেন স্তিমিত হয়ে আসছে কেমন। স্ত্রীর সঙ্গে পরামর্শ করে বেশ জোর দিয়েই বিয়ের প্রসঙ্গটা ঘন ঘন তুলতে লাগলো অমরেশ। শেষে রমাপতি একদিন বলল, এই বয়সে আবার বিয়ে কি রে? অমরেশ জবাব দেয়, এই বয়সে যে বয়সের মেয়ে বিয়ে করা চলে সেরকম মেয়ের কিছু অভাব আছে নাকি? না, একটু লেখাপড়া জানা টানা মেয়ে তো আমাদের ঘরে আসবে না। আচ্ছা, সে ভার তুই আমার ওপরেই ছেড়ে দে। তারপর রমাপতির সঙ্গে সুতপার বিয়ে হয়। অমরেশের শ্বশুরবাড়ির দিক থেকে সম্পর্ক আছে কি একটা। বেসরকারি কলেজের অধ্যাপক সুতপার বাবা, 5 মেয়ে 2 ছেলে তার। মেয়েরা দেখতে বেশ সুশ্রী, কিন্তু সুশ্রী হলেও দেখে শুনে 5 মেয়েকে ভালো ঘরে বরে পার করার সঙ্গতি বেসরকারি কলেজের অধ্যাপকদের কমই থাকে। তার ওপর আবার 2 ছেলেও আছে। প্রথম 3 মেয়েকে পাত্রস্থ করার পর একেবারে হাল ছেড়ে দিয়েছিলেন ভদ্রলোক। চতুর্থ সুতপা বিয়ে পাশ করে MA পড়ল কিছুদিন। তারপর বলা নেই কওয়া নেই পড়াশোনা ছেড়ে দিল হঠাৎ। স্বল্পভাষিনী, কিন্তু প্রাণ প্রাচুর্য কম নয়। একঘেয়ে ঘরে বসে থাকতে তার ভালো লাগে না, সংসারে অনটনও আছে। মেয়ে একদিন স্কুলে মাস্টারি জোগাড় করে নিল। বছর 2 কাটল নিশ্চিন্তেই। তারপর আবার হঠাৎ একদিন সব ছেড়ে ছুড়ে বাড়িতেই বসে রইল। স্কুল কর্তৃপক্ষ থেকে চিঠি এলো, জনা 2 ভদ্রলোক দেখাও করতে এলেন ওর সঙ্গে বাড়ি বয়ে। কিন্তু সুতপা দেখা না করে ভিতর থেকে বলে পাঠালো সে আর চাকরি করবে না। সুতপার বাবা মা খুব অবাক হলেন, কিন্তু এই নিয়ে আর জিজ্ঞাসাবাদ করলেন না কিছু। ভাবলেন বলার হলে মেয়ে নিজেই বলতো। এমনি বাড়ি বসে আরও 1 বছর কাটল। তারপর সেই যোগাযোগ। ম্যাট্রিক পাস শুনে সুতপার বাবা বেশ দমেই গেলেন, কিন্তু অমরেশ যেভাবে বলল তাতে যে কোনো বিশ্ববিদ্যালয়ের সর্বোচ্চ ডিগ্রি অনায়াসেই রমাপতির ওপর চাপানো চলে। তাছাড়া সত্যিকারের ভালো না হলে নিজেদের মেয়ে নিরুপমারই বা অত আগ্রহ কেন? অন্দরমহলে এবং আড়ালে সুতপার সঙ্গেও কথাবার্তা নিরুপমাই চালালো। ভদ্রলোক মন স্থির করতে না পেরে নিজেই মেয়েকে জিজ্ঞাসা করলেন। ভেবেছিলেন ওর মায়ের মারফত মতামত জানা যাবে, কিন্তু সুতপা ঘাড় নেড়ে তাকে জানিয়ে দিল বিয়ে হতে পারে, তার দিক থেকে কোনো আপত্তি নেই। বিয়ে হলো নির্দিষ্ট দিনে। তারপর যত দিন গেল সুতপার মনে হলো এরা অত্যুক্তি করেনি কেউ। ভাগ্য তার ভালোই, এত ভালো বোধহয় সচরাচর হয় না। একটা ধীর সৌম্য প্রশান্তি যেন মানুষটিকে ঘিরে আছে। সান্নিধ্য মাত্রেই সূচি স্পর্শ বোধ জাগে। আনন্দে হেসে ঠাট্টাও করেছে। সাবানের কারখানার গুণ অনেক। অমরেশও ছিল সেখানে, বলতে ছাড়েনি, ও, সাবানের কারখানায় যেন আর কেউ কাজ করছে না?
সুতপা তৎক্ষণাৎ জব্দ করেছে ওকে। তা তো করছে, কিন্তু কয়লার গুঞ্জে আলাদা। জব্দ হয়ে অমরেশ রমাপতিকেই চোখ রাঙিয়েছে। দেখ, তোর বউ তোর সামনেই আমাকে কয়লা বলছে, ভালো হবে না কিন্তু। বেড়ানো টেরানো হইচই করার বাহন অমরেশ। 3টি ছেলেমেয়ের বাবা, কেউ বলবে না। ঝিয়ের হাতে তাদের সমর্পণ করে নিরুপমাকেও হির হির করে টেনে বার করে একটু ফুরসত পেলেই। রমাপতিকেও টানতে চেষ্টা করেছে প্রথম, কিন্তু তার খুব পরিবর্তন নেই। বলে, যার জন্য এসেছিস তাকেই নিয়ে যা, আবার আমাকে কেন টানছিস? অমরেশ বড় নিঃশ্বাস ফেলেছে একটা। নিজের একটা বউ নিয়েই হিমশিম খাচ্ছি, আবার তোরটাও শেষ পর্যন্ত আমার কাঁধেই চাপলো। শখ দেখে বাঁচি নে বাপু। সুতপা হাসে। নতুন সংসারে কিছুটা অভ্যস্ত হয়ে এবারে মানুষটাকে ভালো করে বুঝতে চেষ্টা করলো সুতপা। তার বই টইগুলো নাড়াচাড়া করতে লাগলো। রমাপতি প্রথম লজ্জা পায়, কিন্তু সুতপা বলে, চমৎকার জিনিস তো, কিন্তু সব তো বুঝতে পারি নে, তুমি বলো না একটু শুনি। আমি কি বুঝতে পারি নাকি? পারলে আর দুঃখ ছিল কি? কিন্তু তবু কথায় কথায় আলোচনা ওঠে একদিন অন্তর্দর্শনের কথা, উপলব্ধির কথা। মানুষটা তখন যেন বদলে যায়, সুতপাও বদলে যায়। অন্তঃস্থল থেকে শিহরণ ওঠে একটা। কথাগুলো যেন শব্দ নয়, আলোর স্পর্শ। এরই মধ্যে 2-1 দিন ভগ্নদূতের মতো হাজির হয়েছে অমরেশ। 2-4 মিনিট চেষ্টা করেছে চুপচাপ বসে শুনতে, তারপর চিৎকার চেঁচামেচি করে উঠে পড়েছে। জল, বাতাস, বাবারে, দম বন্ধ হয়ে গেল। শব্দব্রহ্মের বিপরীত খাতে পড়ে মুহূর্তের জন্য ওরা হকচকিয়ে যায়, তারপর হাসাহাসি করে। খানিকটা জল এনে অতর্কিতে ওর মাথায় চাপড়ে দেয় সুতপা। তারপর ওই জল নিয়ে কাড়াকাড়ির ফলে দুজনকে ভিজতে হয় অল্প বিস্তর। দিন যায়, মাস যায়, বছর ঘুরে যায়। সুতপার পরিবর্তন হতে লাগলো একটু একটু করে, এত ধীরে যে প্রথম চোখেই পড়ল না কারোর। পড়ল যখন, তখন অনেকটা বদলে গেছে। চুপচাপ বসে থাকে, কী সব ভাবে। ভরা প্রাচুর্যে একটা শুকনো টান ধরে যাচ্ছে যেন। রমাপতি চিন্তিত হয়ে ওঠে। অমরেশকে জিজ্ঞাসা করে, কিরে, কি ব্যাপার বলতো? অমরেশ জবাব দেয়, আমিও তো দেখছি, জিজ্ঞাসা করে দেখ না। রমাপতি চেষ্টা আগেই করেছে। সুতপা হেসে বলেছে, কি আবার হবে, বেশ তো আছি। অমরেশও জিজ্ঞাসা করেছে, ঘুরিয়ে ফিরিয়ে, সইয়ে রসিয়ে। খানিক চুপ করে সুতপা হেসে ফেলেছে একটু। যেমনটি আগে হাসত ঠিক তেমনটি নয়। পরে বলেছে, ভেতরে গলদ থাকলে সব ভাগ্য সকলের সয় না গো। ছদ্ম হতাশায় অমরেশ হাল ছেড়ে দেয় যেন। তুমিও ভিতর নিয়ে পড়েছ? ওই মুখুটার হাতে পড়ে তোমারও দেখছি 12টা বেজে গেছে। অমন মুখ্য একটু আদ্রু হওয়া যায় কি না চেষ্টা চরিত্র করে একবার দেখোই না গো। খুব যে, তা সেটা যখন জানোই, গলদটাও সব ওইখানেই উজাড় করে দাওগে যাও না। অমন গঙ্গা জল আর পাবে কোথায়? শোনামাত্রই থতমত খেয়ে সুতপা প্রস্থান করে। রমাপতি প্রথম অন্যরকম ভেবেছিল। নিজের লেখাপড়া না হওয়ার দুর্বলতা একেবারে কাটিয়ে উঠতে পারেনি। ভাবল সেটাই দিনে বড় হয়ে উঠেছে সুতপার চোখে। কিন্তু পরে মনে হলো তা নয়, বরং তার দিকেই যেন আরও বেশি ঝুঁকছেও। তার দিকে আর তার বইপত্রের দিকে। অমরেশকেই এড়িয়ে চলছে। হালকা হাসি ঠাট্টা, সেই হইচই সব থেমে গেছে। সেটা বিশেষ করে লক্ষ্য করল এক ছুটির দিনে। কি একটা আলোচনার মাঝে অমরেশ এসে জোর তাগিদ দিল, আচ্ছা, এই সিনেমার টিকিট কাটা হয়েছে, ঠিক 10 মিনিটের মধ্যে রেডি না হলে যেমন আছো তেমনটি টেনে বার করব। ওমা, আমরা যে বেলুড়ে যাচ্ছি একটু বাদে, সেখানে যাবে তো চলো। খানিক থমকে দাঁড়িয়ে পৃষ্ঠ প্রদর্শন করল অমরেশ। সুতপা হাসতে লাগল। রমাপতি অবাক।
বেলুড়ে যাবে? কই, আমাকে তো কিছু বলনি। আমি বলবো ভাবছিলাম, কাজ নেই তো কিছু, চলো না একটু বেরিয়ে আসি। রমাপতি তক্ষুনি প্রস্তুত। গঙ্গার ধারে একটা নিরিবিলি জায়গা বেছে নিয়ে পাশাপাশি বসল দুজনে। দ্বিধা কাটিয়ে রমাপতি তুলেই ফেলল কথাটা। সুযোগ সবসময় আসে না। সে বলল, কি হয়েছে তোমার আজকাল? ঠিক বুঝি না। কেন, এখানে এলাম বলে? না, এখানে আসা তো ভালোই। দেখো, সব কিছুর আগে এই ভিতরটাকে একেবারে সাদা করে নিতে না পারলে সবই পণ্ডশ্রম। যতই বই পড়ি আর যতই আলোচনা করি, তুমি ভিতরে ভিতরে কেন কষ্ট পাচ্ছ একটু খুলে বলো না। রমাপতির মনে হলো হঠাৎ যেন এক প্রস্থ আবির পড়ল ওর মুখে। তারপর ঠিক তেমনই ফ্যাকাশে হয়ে গেল আস্তে আস্তে। একটু হাসল, পরে ঠাট্টা সুরেই বলল, তোমার সঙ্গে থেকেও ভিতরটা সাদা না হলে কেমনতর গুরুমশাই তুমি। প্রথম অঘটন ঘটল এর দিন কতক পরেই। বসেছিল চুপচাপ। সমস্ত দেহে হঠাৎ প্রচণ্ড ঝাঁকুনি, তারপর কাঁপুনি, অবিশ্রান্ত। দাঁতে দাঁত লেগে গেল। হকচকিয়ে গিয়ে রমাপতি পুরো দমে পাখা খুলে দিয়ে মাথায় জল দিতে লাগলো, কিন্তু কাঁপুনি বাড়ছেই। সঙ্গে সঙ্গে অমরেশ দৌড়ে এলো, নিরুপমাও দৌড়ে এলো। ডাক্তার বললেন হিস্টেরিয়া। ওষুধ এবং যথাবিধি নির্দেশ দিয়ে গেলেন। বহুক্ষণ বাদে শ্রান্ত অবসন্নের মতো দেখা গেল সুতপাকে, কিন্তু থেকে থেকে কেঁপে উঠছে তখনও। অমরেশ একাই কারখানায় চলে গেল। নিরুপমাও নিচে নেমে গেল একসময়। একেবারে কাছে, বুকের কাছে, মুখের কাছে ঝুঁকে এলো রমাপতি। দুহাত বাড়িয়ে সুতপা তাকে আঁকড়ে ধরল। ওর বুকের মধ্যে আবার কাঁপতে লাগলো ঠকঠক করে। রমাপতিও যেন আগলে রাখতে চাইল তাকে দু হাতে। এদিকে দরজা খোলা, সেসব খেয়াল নেই। অনেকক্ষণ বাদে সুতপা সুস্থ হলো, শান্ত হলো। দুশ্চিন্তা সত্ত্বেও ওর এই একান্ত সমর্পণ রমাপতিরও যেন ভালোই লাগছে। আবেশে জড়িয়ে এলো সুতপার দুই চোখ। ঘুমিয়ে পড়ল বোধ হয়। ধর্মর করে উঠে বসল যখন, খোলা দরজার দিকে চেয়ে বেলা অনেক গড়িয়ে গেছে। সুতপা লজ্জা পেয়ে গেল, বলল, তোমার আজ অফিস যাওয়া হলো না তো? না হোক, তোমার এখন কেমন লাগছে? ভালো। হঠাৎ কীরকম হয়ে গেল যেন। তুমি যাও, কারখানা থেকে একবার ঘুরে এসো। আর কিছু ভয় নেই, এখন বেশ হালকা লাগছে। প্রথম সূচনা এই। এরপর মাঝে মাঝে এরকম ঘটতে লাগলো। বছর ঘুরে এলো এইভাবেই। ডাক্তার আসছে একজন ছেড়ে আর একজন। কাজকর্মে মন দিতে পারে না রমাপতি। কারখানায় যাওয়া বন্ধ করতে হয় প্রায়ই। অসহায় ছোট মেয়ের মতোই সুতপা ওকে আঁকড়ে ধরে থাকে তখন। অমরেশের কাছে মনের চিন্তা ব্যক্ত না করে নিরুপমা পারে না। নিজেরাই তোড়জোড় করে বিয়ের ব্যাপারটা ঘটিয়েছে, এজন্য দায়িত্ববোধ স্বাভাবিক। অনেক কথাই এখন তাদের মনে উঁকি ঝুঁকি দিচ্ছে। সুতপার এমএ পড়া ছাড়ার কথা, তেমনি হঠাৎ স্কুলের চাকরি ছাড়ার কথা, বাড়িতে লোকজন আনাগোনার প্রসঙ্গ নিয়েও কথা হলো। নিরুপমা বলল, কি জানি বাপু, বুঝি না। যে চাপা মেয়ে, তখন থেকেই মনের মধ্যে একটা কিছু হয়ে আছে কিনা কে জানে। ভালো থাকলেও তো আজকাল নিচে সিঁড়ি মাড়ায় না। সারাক্ষণ ওই কি সব ছাইভাষ্য তত্ত্ব কথার বই নিয়ে বসে আছে, নয়তো দাদার মুখে সেই কথাই শুনছে। ভিতরের একটা কিছু অশান্তি চাপা দেবার জন্য না হলে এইরকম হয় নাকি কখনো? এই একই প্রশ্ন বোধ হয় উদয় হয়েছে রমাপতির মনেও। বিয়ের পর প্রথম প্রথম পড়া বা চাকরি ছাড়া নিয়ে তার সামনে স্থূল ঠাট্টায় অমরেশ সুতপাকে বিব্রত করতে চেষ্টা করেছে অনেক দিন। ইদানিং নিবিড় মমতায় রমাপতি অনেক চেষ্টা করেছে ওর মনের ভিতরটা উন্মুখ করে দেখতে। বলেছে, ভিতরে তো আমাদের পর্দার পর পর্দা, সারি সারি পর্দা। এই পর্দা যত ছাড়াবে তত আনন্দ। অসংকোচে একবার একে সরাতে পারলে
দুনিয়ার কোনো লজ্জা, কোনো ভয়, কোনো গ্লানি সেই স্থির বুদ্ধি অসংমূরের পরে ছাপ ফেলতে পারে না। ওইসব বাইরের জিনিস মাত্র। সমস্ত আগ্রহ একত্র করে সুতপা শোনে পরম নির্ভরে, আর ব্যথায় টনটন করে ওঠে রমাপতির বুকটা। যতদূর সম্ভব চেষ্টা করে ওই আত্মদর্শনের আলোচনার স্পর্শেই ওকে শান্ত করতে, সুস্থ সবল করে তুলতে। গোপনে মনস্তত্ত্ব সংক্রান্ত বইপত্র ঘাঁটে রমাপতি। এরপর ভেবে চিনতে এই চিকিৎসারই কোনো বিশেষজ্ঞকে দেখানো সাব্যস্ত করে কথাটা সেদিন অমরেশের কাছে উত্থাপন করল। বিশেষজ্ঞ এলেন। বেশ নামডাক আছে, প্রৌঢ়, রাশভারী প্রকৃতি। সপ্তাহে 4 দিন 2 ঘন্টা করে সিটিং দেবার কথা বাড়িতে। রোজ মোটা টাকা গুনতে হবে এই জন্য। সেজন্য ভাবে না কেউ, কিন্তু তার চিকিৎসার গতি পদ্ধতি দেখে খুব একটা আশ্বাস পাচ্ছে না রমাপতি বা অমরেশ। মোটামুটি কেস শোনার পর প্রথম দিন অবশ্য সুতপাকেই পরীক্ষা করেছেন তিনি। ওর সঙ্গে এবং সকলের সঙ্গেই বসে গল্প করেছেন অনেকক্ষণ। দ্বিতীয় দিন তো 2 ঘন্টা শুধু অমরেশের সঙ্গেই কথা বলে কাটিয়ে দিলেন। সুতপাকে একবারের জন্য দেখতে চাননি। আর তৃতীয় দিন রমাপতির সঙ্গে গল্প ফেঁদে বসেছেন, যেন ওরই জীবন বৃত্তান্ত লিখবেন কিছু। একদিনের 2 ঘন্টা কাটলেই মোটা টাকা। কাজেই অমরেশ ও রমাপতি দুজনেরই কেমন বিসদৃশ লাগলো ব্যাপারটা। শুনেছিল এদের অনেক ভরং চরং আছে। রোগী নিয়ে বসার আগে 3 দিন কাটল। সিটিং শুরু হলে কদিন বা কমাস কাটবে কে জানে। কিন্তু এই তৃতীয় দিনেই একটা অপ্রত্যাশিত আচরণ দেখা গেল মানসিক চিকিৎসা বিশেষজ্ঞটির। 2 ঘন্টার অনেক আগেই উঠে সিঁড়ির দিকে পা বাড়ালেন তিনি। রমাপতিও এলো পেছন পেছন। ওদিকের ঘরে অমরেশ সুতপার সঙ্গেই কথা বলছিল। সেও বেরিয়ে এলো। তার কাছেই থাকে ফিজের টাকা। বলল, আজ আপনি চললেন? ডাক্তার দাঁড়িয়ে পড়লেন। জবাব না দিয়ে তার দিকে শুধু তাকালেন। অমরেশ আবার জিজ্ঞাসা করল, কাল থেকে কি ওকে নিয়ে বসবেন? ওকে অর্থাৎ সুতপাকে। ডাক্তার থমকে ভাবলেন একটু, পরে সাফ জবাব দিলেন, না, কাল থেকে আর আসবো না। এখানে আসার আর দরকার পড়বে না। অমরেশ এবং রমাপতি দুজনেই অবাক হয়ে গেল, হতভম্ব হয়ে গেল। তারপরেই রমাপতির দিকে চেয়ে প্রায় রুক্ষ কণ্ঠেই ঝাঁঝিয়ে উঠলেন ডাক্তারবাবু। বিয়ের পরেও যদি এভাবেই চলবেন ঠিক করেছেন, তাহলে বিয়ে করার দরকার কি ছিল? হ্যাঁ, বনে জঙ্গলে বা গুহা গহ্বরে গিয়ে একটা আশ্রম টাশ্রম খুলে বসলেই তো পারতেন। অমরেশ বললেন, ওর স্ত্রীর কোনো চিকিৎসার দরকার নেই? ওর স্ত্রী ঠিক আছে? রমাপতি মূর্তির মতো দাঁড়িয়ে আছে। ডাক্তারবাবু তখনও রুক্ষ দৃষ্টিতে তার দিকেই তাকিয়ে আছেন। অমরেশ বললেন, ডাক্তারবাবু, আপনি বরং একটু আধটু এর চিকিৎসাই করুন। কথাটা শুনে ডাক্তারবাবু গটগট করে সিঁড়ি দিয়ে নেমে যেতে লাগলেন। রমাপতি তখনও মূর্তির মতোই দাঁড়িয়ে, বিমূঢ়, হতভম্ব। কিন্তু অমরেশের একটি উপলব্ধি হলো, আর সেই উপলব্ধির আনন্দই উপচে উঠল তার চোখে। হন্তদন্ত হয়ে সিঁড়ি দিয়ে সে নিচে ছুটল। ডাক্তারের ফিজ আর দেওয়া হয়নি সেদিন। আজকের গল্প এখানেই শেষ হলো। আশা করছি আজকের গল্পটি আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই জানাবেন, কমেন্ট করবেন, ভিডিওতে লাইক দেবেন। যারা নতুন এসেছেন, গল্প পাঠ ভালো লেগে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আজকে এই পর্যন্তই। নমস্কার, সবাই ভালো থাকবেন।